দেয়। একটু দূর থেকে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে আপনাদের। এই যে দেখেন, এই হলো কবর আর এই হলো সমাধিসৌধ। আর বাইরে এই যে খোলা জায়গায় লাল কাপড় দিয়ে ঢাকা যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি টিপু সুলতানের ওয়াইফ বিবি রুকাইয়া বেগমের কবর। আর তার পাশে ওই যে দূরে আরো একটি কবর দেখা যাচ্ছে, যে রয়্যাল বেঙ্গল টাইগারের ডিজাইনের মোড়ানো যে কাপড়, সেই কাপড় দিয়ে যে ঢাকা যে কবরটি দেখতে পাচ্ছেন, সেটি টিপু সুলতানের ছেলে নিজাম উদ্দিনের কবর। টিপু সুলতানের কবরের ওপরও ঠিক এভাবেই বাঘের গায়ের মতো ডোরাকাটা নকশা তোলা কাপড় বিছিয়ে রাখা হয়েছে। আসলে ছোটবেলা থেকেই টিপু সুলতান বাঘ খুব পছন্দ করতেন এবং পুষতেনও, এমনকি তার নামের অর্থ বাঘ। তিনি ক্ষমতায় বসার পর তার সিংহাসন পরিবর্তন করে বাঘের নকশা দিয়ে আলাদা একটি সিংহাসন বানিয়েছিলেন এবং সেই সিংহাসনের নাম দিয়েছিলেন বাঘাসন, অর্থাৎ বাঘের আসন। টিপু শব্দের অর্থও যেহেতু বাঘ, আবার তার সিংহাসনটিও যেহেতু বাঘাসন, মূলত এ কারণেই টিপু সুলতানকে বলা হতো শের এ মহীশূর বা মহীশূরের বাঘ। এমনকি তার রাজ্যের প্রতীকও ছিল বাঘ। টিপু সুলতান এখানে একটি মসজিদও তৈরি করেছেন, যেখানে আজও নামাজ হয়। এছাড়া এখানে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রেখেছিলেন তিনি। টিপু সুলতান এবং তার পিতা হায়দার আলী আজীবন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। মারাঠাদের বিরুদ্ধেও লড়েছেন একাধিকবার। তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলোর মধ্যে রয়েছে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, আন্নাগড়ির যুদ্ধ, মারাঠা মহীশূর যুদ্ধ, মতিতালাবের যুদ্ধ, সাভানুরের যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। তবে এই যুদ্ধগুলোর মধ্যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন। মূলত 1789 সালে টিপু সুলতান তার রাজ্যের পরিধি বাড়াতে ত্রাভানকোর রাজ্যে আক্রমণ করে। তখন ত্রাভানকোরের মহারাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সেনাদের কাছে সাহায্য চায়। এখান থেকেই মূলত শুরু হয় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। লর্ড কর্নওয়ালিস টিপু সুলতানকে শায়েস্তা করার এটাই শ্রেষ্ঠ সুযোগ হিসেবে দেখেন, কিন্তু তিনি ভালো করে জানতেন যে ব্রিটিশ সেনা একা যদি টিপু সুলতানের বাহিনীর বিরুদ্ধে লড়তে যায়, তাহলে কোনোভাবেই বিজয় অর্জন করা সম্ভব নয়। তাই লর্ড কর্নওয়ালিস তখন মারাঠা এবং হায়দ্রাবাদের নিজামদের সাথে একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার জন্য একটি জোট গঠন করেন। এরপর ত্রাভানকোর, মারাঠা এবং নিজাম এই তিন সাম্রাজ্যের সেনাবাহিনীর সাথে ব্রিটিশ সেনা যুক্ত হয়ে টিপু সুলতানকে আক্রমণ করে। টানা 2 বছর ধরে চলে সেই যুদ্ধ, কিন্তু যৌথ বাহিনীর আক্রমণের কাছে টিপু সুলতান পিছু হটতে বাধ্য হন। 1792 সালে টিপু সুলতান ওই আমলের 8 কোটি টাকা এবং তার রাজ্যের একাংশ ছেড়ে দিয়ে ব্রিটিশদের সাথে একটি শান্তি চুক্তি করে, যা চিরঙ্গপাটনা চুক্তি নামে ইতিহাসে পরিচিত। এই যুদ্ধে হেরে যাওয়ার পর টিপু সুলতান ক্রোধে ফেটে পড়েন। ইংরেজ সেনাদের না মারা পর্যন্ত তিনি নরম বিছানায় না ঘুমানোর সিদ্ধান্ত নেন আর এক ফরাসি কারিগরের কাছ থেকে তৈরি করে নেন এই আজব এক বাদ্যযন্ত্র, যেটা দেখলে মনে হয় এক ইংরেজ সৈন্যের গলায় একটা বাঘ কামড় দিয়ে ধরে রেখেছে। টিপু সুলতান এই দৃশ্য দেখতেন আর ভাবতেন একদিন তার বাহিনীও এভাবেই ইংরেজ সেনাদের উপর ঝাঁপিয়ে পড়বে। টিপু সুলতান যখন রেগে যেতেন তখন এই বাদ্যযন্ত্র বাজানো হতো। এর আওয়াজটিও ছিল কিছুটা বাঘের গর্জনের মতোই ভয়ঙ্কর। বিশেষ ওই বাদ্যযন্ত্রটির নাম ছিল টিপুস টাইগার, যা এখনো ব্রিটেনের একটি জাদুঘরে সংরক্ষিত আছে। শুধু তাই নয়, 1799 সালে ব্রিটিশরা টিপু সুলতানকে হত্যার পর তার তরবারিটিও ব্রিটেনে নিয়ে যায় এবং সেই তরবারিটিকে তারা বিজয়ের ট্রফি মনে করে সেখানকার জাদুঘরে স্থাপন করে। টিপু সুলতানের মৃত্যুর মধ্য দিয়ে পুরো মহীশূর রাজ্য চলে যায় ইংরেজদের দখলে। ঔপনিবেশিক ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া প্রথম ভারতীয় রাজাদের একজন হিসেবে টিপু সুলতানকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিও দিয়েছে।
সেই বীর যোদ্ধার কবর এটি। হ্যাঁ দর্শক, বাঘের গায়ের মতো ডোরাকাটা নকশা তোলা কাপড় দিয়ে ঢেকে রাখা এই কবরটি শের এ মহীশূর টিপু সুলতানের। এখানে টিপু সুলতান ছাড়াও চিরনিদ্রায় শায়িত রয়েছেন তার পিতা হায়দার আলী এবং মা ফাতিমা ফখরুন্নেসা। দর্শক মণ্ডলী, এই কবরে সেই মানুষটি শুয়ে আছেন যিনি স্বাধীনতার জন্য লড়তে তলোয়ার হাতে নিয়ে গর্জে উঠে বলেছিলেন, শেয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বেঁচে থাকা অনেক ভালো। এটি সেই মানুষের কবর যিনি জীবনের বিনিময়ে শিখিয়ে গেছেন বেঁচে থাকার অর্থ।